সেদিন এই নিয়মটা ভেঙে ফেলি। জানি না কেন আমার ফিরে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, তবুও কেন জানি আমি ফিরে যাই। বড় বড় সব চকলেট বার পাশ কাটিয়ে যাচ্ছিলাম, অন্তত এখান থেকে কিছুতে নিয়ে যাই, তাহলে আমাদের জার্নি ব্যর্থ হবে না। তো আমি বড় সড়ো চকলেট বারগুলো তুলে নিলাম, আমার কোটের পকেটে সেগুলো রেখে দিলাম আর বেরিয়ে এলাম। তারপরেই আমার পেছনে শুনতে পাই দৌড়ের শব্দ। আমি ভেবেছিলাম কেউ হয়তো দৌড় দিয়েছে ট্যাক্সি বা কোনো গাড়ি ধরতে। যাই হোক, আমার কাঁধে একটা হাত এসে পড়লো। আপনি কি আমার সাথে আবার একটু দোকানে আসতে পারবেন প্লিজ? তো আমরা যখন দোকানের ভেতর ঢুকছিলাম, আমার বাবা এবং তার স্ত্রী একটা বেডিং স্টোর থেকে বেরিয়ে এসে আমাকে দেখতে পেলেন। আমি পাবে সবাইকে বিয়ার এবং অ্যালকোহল পরিবেশন করছিলাম। ঠিক তখনই আমি জায়গাটাকে বদলে যেতে দেখলাম। যেন একটা দুঃস্বপ্ন দেখছিলাম আমি। সবাই যেন বদলে যাচ্ছিল, নারীদের যেন ভূতে ভর করেছে, বুড়োরা প্যারানয়েড হয়ে পড়ছিল আর যুবকেরা আগ্রাসী হয়ে উঠছিল। সবকিছু দেখে মনে হচ্ছিল এ কোন জাহান্নামে এসে পড়লাম। এবং আমার কার অ্যাক্সিডেন্ট হয়। আমি পিছলে গর্তে পড়ে গেলাম, আমার কারে অঝরে বৃষ্টি ঝরছিল। আর আমি কেমন যেন আমি সেখানে বসে বসে ভাবছিলাম সেই সময়টাতে আমি মরে যেতে পারতাম ঠিক ওই মুহূর্তে, এবং সেটা হতো একজন অবিশ্বাসী মরণ। আমি একজন অমুসলিম হিসেবে মারা যেতাম। যেসব কিছু আমি আঁকড়ে ধরে আছি, যে জিনিসগুলো আমার মুসলিম হওয়ার পথে বাধা ছিল, সেসবগুলো আমি এমনিতে হারাতাম, কারণ প্রত্যেকটা জিনিসই ক্ষণস্থায়ী। ঠিক সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম এটা আমার করতেই হবে। ভীষণ আনন্দিত। শুরু করছি হামজা মেটকে এই প্রশ্ন দিয়ে। আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে আমাদের জানাবেন? ওয়ালাইকুম আসসালাম। মূলত আমার জন্ম এবং বেড়ে ওঠা ইংল্যান্ডে। আমি সাউথ ওয়েলসে বড় হয়েছি। আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করেছি। আমি ইসলাম গ্রহণ করি 2001-এর অক্টোবরে, 9/11-এর ঠিক 3 সপ্তাহ পরে। এবং আমি বলবো সেখান থেকে আমার হিজরাত ঘটে লন্ডনে, যেখানে আমার ইসলামের পথে যাত্রা শুরু। আজকের দিনে আমি একজন দায়ী, মাশাআল্লাহ। স্পিকার্স কর্নারে আমি প্রায়শই বক্তব্য রাখি। আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, হামজাস ডেন, এবং পাশাপাশি আমার একটা স্কার্ফের বিজনেস আছে। প্রথমবার ইসলাম সম্পর্কে জানার সুযোগ কিভাবে হলো আপনার? আমার মা একবার স্বপ্নে দেখলেন আমি ভীষণ বিপদে পড়েছি। আমার ছোটবেলাতেই মা বাবা আলাদা হয়ে গিয়েছিলেন। মা ম্যানচেস্টারে ছিলেন আর আমি ছিলাম সাউথ ওয়েলসে। তিনি নিজ উদ্যোগে সাউথ ওয়েলসে আসলেন আমাদের সাথে দেখা করতে, আমি আর আমার ভাই আমরা কোনো সমস্যায় পড়েছি কিনা দেখতে। তিনি জানতেন না আমি কোথায় থাকি, আমার ব্যাপারে কিছুই তার জানা ছিল না। তিনি শুধু আমার শহরের নাম জানতেন, যার নাম ছিল কমরান। তো তিনি শহরে এলেন কমরানে, এক কিশোরের সাথে তার দেখা হলো। তার সাথেই তার প্রথম দেখা, খুবই অল্প বয়স্ক। তিনি ভাবলেন আমি লোকজনকে জিজ্ঞেস করে দেখবো এরা তাকে চেনে কিনা, যেন আমি খুব বিখ্যাত কেউ যাকে শহরে সবাই চেনে। মা একজন কিশোরকে দেখা মাত্র তাকে জিজ্ঞেস করলেন, এক্সকিউজ মি, আপনি কি ড্যারেন এবং ওয়েন ম্যাটকে চেনেন? আর সে বলল আমি মাত্রই তাদের কাছ থেকে এলাম। মা বলল কি? তিনি বলে উঠলেন সত্যি? সে বলল হ্যাঁ, আমি ওদের সাথেই ছিলাম। ভাবুন, মা সবেমাত্র শহরে এসেছেন আর প্রথম যাকে জিজ্ঞেস করলো সে 5 মিনিট আগে আমাদের সাথে ছিল। সুবহানাল্লাহ। সেই কিশোরটা আমার সাথেই ছিল, কারণ আমরা একটা কম্পিউটারের দোকানে ছিলাম। আমরা সবসময় দোকানের মালিকদের জন্য দুপুরের খাবার নিয়ে যেতাম, যাতে আমরা নিত্য নতুন গেমসগুলো খেলতে পারি, কারণ গেমের প্রতি একটা ঝোঁক ছিল। তো মা তাকে আমাদের কাছে পাঠালেন। আমার আর আমার ভাইয়ের মনে ভীষণ কৌতূহল কাজ করছিল আমার মা ওয়েলসে কি করছেন। বছরের পর বছর দেখা হয়নি। যখন দেখা হলো জিজ্ঞেস করলো কোনো সমস্যায় পড়েছে কিনা, তো আমরা বললাম না। তিনি বললেন আমি একটা স্বপ্ন দেখেছি যে তোমরা ঝামেলায় পড়েছো। আমরা ম্যাকডোনাল্ডসে বসে কথা বলছিলাম, আর এটা হলো ম্যাকডোনাল্ডস। এবং ও তাহলে তোমরা কোনো ঝামেলায় পড়োনি? আমি বললাম না, আমরা ঝামেলায় পড়িনি। এর পর মা বললেন ঠিক আছে। মা ফোন নাম্বার দিলেন, পকেটে রাখলাম। আর এর ঠিক 2 সপ্তাহ পরে একটা ঝামেলায় পড়লাম। সত্যি বলতে আমি খানিকটা বকে গিয়েছিলাম। খানিকটা চুরির অভ্যাস তৈরি হয়েছিল। আমি সেইন্সবারি যেতাম এবং চুরি করতাম। আমার একটা নিয়ম ছিল, যদি চুরি করে ধরা না পড়ো তাহলে সেম দোকানে আবার ফিরে যেও না। কেন? কারণ প্রথমবার হয়তো তাদের সন্দেহ হবে, কিন্তু তারা ঠিক নিশ্চিত হতে পারবে না। কিন্তু তুমি যদি আবার যাও, তাদের সন্দেহ পাকাপাকি হয়ে যাবে, ও সে আবার এসেছে। এইবার তার উপরে একটু ভালো করে নজর রাখতে হবে। এবার ক্যামেরাগুলো ঠিক তার উপরেই থাকবে একদম। সেদিন আমি এই নিয়মটা ভেঙে ফেলি। আমি জানি না কেন আমি বেরিয়ে এলাম। যেটা চাইছিলাম সেটা পেয়ে গেছি, একটা জেলের কৌটো যেটা চুলে লাগাতে পারবো, আর একটা ব্রাশ। ঠিক আছে, ফেরত যাবার দরকারই ছিল না, আমার টাকা দরকার ছিল না, কোনো কিছুরই না। কিন্তু কোনো এক অজানা কারণে আমি ফিরে গেলাম। মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। তো আমি এক গলি থেকে আরেক গলি ঘুরছিলাম। সত্যি কথা বলবো, বেরোতে যাচ্ছিলাম, তখন সেই স্টোরটা ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম। আমি ভাবলাম ও এগুলো নিয়েই ফেলি, একেবারে একেবারে কোনো কারণ ছাড়াই। আমরা বিশাল চকলেট বারগুলোর পাশ দিয়ে যাচ্ছিলাম, কিছু তো অন্তত নেওয়া যাক, অন্তত এই যাত্রা বিফল যাবে না। তো আমি বিশাল চকলেট বারগুলোর কয়েকটা তুলে পকেটে ঢুকিয়ে বেরিয়ে গেলাম। আর তখন আমার পেছনে দ্রুত পায়ের শব্দ শুনতে পেলাম। আমি ভেবেছিলাম কেউ হয়তো ট্যাক্সি বা কোনো গাড়ি ধরার চেষ্টা করছে বা এরকম কিছু। যাই হোক, আমার কাঁধে একটা হাত এসে পড়লো। আমার সাথে আবার একটু দোকানে যেতে পারবেন প্লিজ? আর আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল ও মাই গড, উনি জেনে গেছেন, উনি জেনে গেছেন। ওকে, আমি ভাবছিলাম এখন আমি কি করি, কি বলা যায়। ও আমি এগুলো অন্য জায়গা থেকে কিনেছি। তিনি বললেন কি কিনেছো? তো হঠাৎ করে আমি একটা ঝামেলায় পড়ে গেলাম, ভাবলাম পালিয়ে যাই। তিনি আমাকে দোকানে ফিরিয়ে নিয়ে যাচ্ছিলেন, আমি কিন্তু ছুটে বেরিয়ে আসতে পারতাম। তিনি একজন ছোটখাটো মহিলা ছিলেন। আমি করলাম না, আমি বুঝতে পারছি না। তো ফিরে যাচ্ছিলাম এবং ময়লার বিনের পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন আমি ভাবছিলাম ভেতরে যাওয়ার পরে আমার কাছে যদি কোনো চকলেট না থাকে তো আমি বলবো কি আপনারা ভুল করেছেন। হ্যাঁ, আমি খুব আস্তে আমার কোটের পকেটে হাত ঢুকিয়ে দিলাম আর বিনের পাশ দিয়ে যাওয়ার সময় চকলেটগুলো ওটায় ফেলে দিলাম। আর শব্দ হলো বাহ।
বিনটা মাত্রই খালি করা হয়েছিল। তিনি থেমে গেলেন, এরপর ঘুরে তাকালেন। তিনি বললেন, খুব চালাকি হচ্ছিল তাই না? বের করো ওটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝে গেছিলেন কি করতে চাইছি। আর এখন আমি ধরা পড়ে গেছি আমি কি করেছি। তিনি বললেন, বের করো ওটা। তো আমি বিনে হাত ঢোকালাম, চকলেটের সেই বারগুলোকে বের করলাম। তো এখন উনি আমাকে মালামাল সহ ধরে ফেলেছেন, আমি শেষ। আমি ধরা পড়ে গেছি। তো আমরা যখন স্টোরের ভেতরে যাচ্ছিলাম, আমরা অজান্তে ঠিক সেই সময়টাতেই সেইন্সবারির প্রবেশ মুখের দুটো দরজার পেছনে আমার বাবা এবং তার স্ত্রী একটা বেডিং শপ থেকে বের হয়ে এলেন, এবং ঠিক সেই মুহূর্তে সেই অবস্থায় তারা আমাকে দেখে। দেখতে পেলেন ঠিক সেই সময়টাতে তারা সেখানে ছিলেন। তারা আমাকে ভিতরে যেতে দেখলেন, বয়স্ক মহিলাটি আমাকে ধরে রেখেছেন, ভিতরে নিয়ে যাচ্ছেন। তারা বুঝে উঠতে পারছিলেন না ড্যারেন এই বয়স্ক মহিলাটির সাথে এ কি করছে, কারণ তখন আমার বয়স ছিল ১৫ বছর। তো তারা আমার পিছু নিলেন এবং দেখলেন আমাকে অফিসে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তারা বুঝলেন, ওকে। আমি অফিসের ভেতরে ছিলাম এবং তারা বললেন এর অভিভাবক বাইরে আছেন। তখন আমার মনে হলো, ও এটা হতে পারে না। সেই সময়টাতে আমার বাবা ভেতরে এলেন আর তিনি আমাকে ঘুষি মেরে বসলেন। ভীষণ বিব্রত লাগছিল আর লজ্জিত। আমি আমার পরিবারকে লজ্জায় ফেলে দিয়েছি এসব মাথায় ঘুরছিল। আমি ভাবছিলাম কি করব এখন? যাই হোক, আমার পকেটে একটা ফোন নাম্বার ছিল যেটা আগে কখনোই ছিল না। হ্যাঁ, যেটা আমি ২ সপ্তাহ আগে পেয়েছিলাম। তো আমি সেটা বের করে মাকে ফোন করে বললাম আমি ঝামেলায় পড়েছি। তিনি বললেন, কোনো সমস্যা নেই, চলে আসো। একটা ট্রেনে উঠে পড়ো, জামাকাপড় বা কিছু নিয়ে ভেবো না, ট্রেনে উঠে পড়ো। আমার কাছে চলে আসো, আমি তোমাকে নিয়ে যাবো, দেখাশোনা করব। আর যখন ম্যানচেস্টারে ফিরে গেলাম, আমাকে নিয়ে মা জামাকাপড় কিনতে গেল। তিনি আমাকে নিয়ে মূলত একটা শপে গেলেন। যেকোনো দোকানে তিনি আমাকে নিয়ে জামাকাপড় কিনতে যেতে পারতেন, কিন্তু ওই বিশেষ দোকানেই গেলেন তিনি। আমরা যখন জামাকাপড় কিনছিলাম, তিনি দোকান মালিককে বলছিলেন, আপনি ওকে একটা চাকরি দিতে পারবেন, সে সত্যিই খুব ভালো সেলসম্যান, এবং বললেন তাকে একটা সুযোগ দিন, এটা সেটা অনেক কিছু। লোকটি বললেন, আমরা পুরুষদের কাজ দিই না, শুধু মেয়েদের কাজ দিই। তাদের দোকানের বিশেষ ব্যাপার ছিল যে সুন্দরী মেয়েরা কাজ করছে, তো পুরুষরা এসে কেনাকাটা করতো, কারণ সুন্দরী মেয়েদের থেকে সাহায্য চাই। কিন্তু আমাকে একটা সুযোগ দিলেন। আর আলহামদুলিল্লাহ, তিনি একজন মুসলিম ছিলেন। তিনি ছিলেন আমার দেখা প্রথম মুসলিম। হ্যাঁ, এরপরে আমি খুঁজে পেলাম, বুঝলেন, খুব কাছ থেকে ইসলামকে খুঁজে পেলাম। তার পরিবারের সাথে দেখা হলো, দেখলাম তাদের যৌথ পরিবারের সংস্কৃতি কতটা সুন্দর। জানেন তো যে যৌথ পরিবারের ধারণা আমি যেখান থেকে এসেছি সেখানে একেবারেই ছিল না। বুঝলেন, আমি একটা হোয়াইট কাউন্সিল এস্টেটে বড় হয়েছি। এসব আমরা কখনো দেখিনি। শুধু একটা জিনিস, সবার একসাথে খাওয়া। প্রথমত একটা জিনিস, পরিবারে অভিভাবকদের উপস্থিতি আর অংশগ্রহণ। তারা পরিবার থেকে আলাদা থাকেন না। এই সবকিছু প্রভাব ফেলে। তারা এমনভাবে আমাকে তাদের পরিবারে গ্রহণ করলেন যেন আমি সেই পরিবারের অংশ। বুঝতে পারছেন তো? খাবারের ব্যাপারটা সব মিলিয়ে পুরো পরিবেশটাই মন কাড়া। সেটা এমন ছিল যে আমি আগে কখনো অনুভব করিনি। শুধুমাত্র এই ব্যাপারটাই আমাকে চুরি থেকে সরিয়ে এনেছিল। তার সাথে দেখা হওয়ার পরের ঘটনাগুলো আমি নিজের মনে সিদ্ধান্ত নিলাম যে আমি আর চুরি করব না। হ্যাঁ, কিছু একটা ব্যাপার আমাকে ভীষণ প্রভাবিত করছিল, যদিও আমি বুঝিনি যে সেটা কি। এক কথায় বলে তিনি আমার বন্ধু হয়ে গেলেন। হ্যাঁ, আমি তার জন্য কাজ করতাম। সপ্তাহ শেষে আমি তার সাথে কাজ করতাম। এরপর আমি একটা কারখানায় কাজ পেলাম। বেশ মজার ছিল এই কারখানাটি। এর নাম ছিল রেমপ্লয়। কারখানাটি ছিল শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্য, এবং একমাত্র আমি ছিলাম, বুঝলেন, খুব ভদ্র ভাষায় বললে একমাত্র সক্ষম ব্যক্তি। তো আমার আশেপাশে সবার খিঁচুনি হচ্ছে, আরো অনেক রকম ঘটনা ঘটছে, আর আমি একমাত্র শারীরিকভাবে সক্ষম। তো আমি ওখানে কাজ করছিলাম এবং তিনি আমাকে বললেন, এসো আমার জন্য ফুল টাইম কাজ করো। আমরা তোমাকে ফুল টাইম চাই, আমরা আর মেয়েদের কাজ দিচ্ছি না, তোমাকে চাইছি। হ্যাঁ, তিনি আমাকে খেতে নিয়ে গেলেন, বসতে দিলেন আর বললেন, দেখো আমি তোমাকে এই পরিমাণ দিতে পারি, তুমি এখন যা পাচ্ছ তার চাইতে বেশি দেবো। তো এভাবেই আমাদের পথ চলা শুরু। আবারও বলি, তিনি ইসলামের চর্চা করছিলেন না, তিনি আমাকে কোনো দাওয়াত দেননি, যেটা আপনি ভাবতে পারেন। এরকম কিছুই না, আমি শুধু তার বন্ধু ছিলাম।